হ্যালো এভরিওয়ান, আই এম অরিজিৎ। আজকের আমার আলোচনার বিষয় হলো এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ পরিবেশ বিজ্ঞান বা পরিবেশবিদ্যা। আলোচনার প্রথমেই বলি, যারা ইচ্ছুক আমার ক্লাসে প্রত্যেক দিন জয়েন করবেন। লাইভ ক্লাস শুরু করব কয়েকদিনের ভেতরেই। আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর অনেক 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 শেয়ার করবেন। তাহলে বেশি কিছু বলছি না, আমার আলোচনাতে আসি আমি আজকের আমার আলোচনার টপিক হলো এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ পরিবেশবিদ্যা। পরিবেশবিদ্যা জানার আগে যেটা আমাদের জানতে হবে, পরিবেশ কি, হোয়াট ডু ইউ মিন বাই এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট হলো কি, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই, আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই সেখানে বিভিন্ন সজীব উপাদান, নির্জীব উপাদান থেকে শুরু করে গাছপালা প্রভৃতি বিভিন্ন সকলকে একত্রে বলা হয় পরিবেশ বা এনভায়রনমেন্ট। কোনো একটা পরিবেশ তখনই স্টেবল বা সুস্থির থাকবে যখন মানুষ সব দিক থেকে সচেতন থাকবে। কিন্তু বর্তমানের পরিবেশ, কারণ আমি আমার ক্লাস সাধারণত করছি বর্তমানের কোনো একটা পরিবেশের মধ্যে যে সকল সোশ্যাল বা বায়োটিক বা ফিজিক্যাল যে সকল এলিমেন্টগুলো বর্তমান থাকে, সেই প্রত্যেকটা এলিমেন্টের পারস্পরিক সম্পর্ক এবং সেই পরিবেশে যদি না একটা পরিবেশে অনেক ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই বহু সময় নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই সকল সমস্যাগুলোকে সমাধান করার উদ্দেশ্যে তাদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার বেসিসে কোনো একটা পরিবেশ তৈরি হয়। আমরা মানুষ কথাতেই বলছি মান আর হুঁশ। যাদের মান আর হুঁশ আছে, সম্মান আর হুঁশ প্রত্যেকটা ক্ষেত্রে, তারা যেমন সুইচ পিন করলে কেমন হয়, যাতে সবসময় তারা উত্তেজনাপূর্ণ, কিন্তু তা কি আদেও সত্য? কোনো একটা পরিবেশকে স্টেবল রাখতে হলে যেটা সব থেকে আগে প্রয়োজন, সেই পরিবেশের মধ্যে থাকা সম্পদগুলোকে যাতে লিমিটে ব্যবহার করা হয়, কিন্তু কি আমরা তার থেকে পরিমাণের থেকে বেশি আমরা ব্যবহার করি। সেক্ষেত্রে কি হয়, আমাদের পরিবেশ দ্রুত ডিগ্রেড হচ্ছে। পরিবেশ ডিগ্রেডেশনের মূল কারণ হিসেবে শুধু প্রাকৃতিক কারণকে ধরলেই হবে না, মানবসৃষ্ট কারণগুলোকেও ধরা উচিত। কারণ মানবসৃষ্ট বহু কারণ আছে যেগুলো পরিবেশকে অবগতির দিকে নিয়ে যায়। এবার কি এনভায়রনমেন্টাল সায়েন্স শুধুমাত্র এনভায়রনমেন্টের মধ্যে নেই। বর্তমানে প্রত্যেকটা বিষয়েরই একটা মাল্টি ডাইমেনশনাল দিক বর্তমান। এই এনভায়রনমেন্টাল সায়েন্স অর্থনীতি, রাজনীতি, ভৌগোলিক, মানবিক, প্রাকৃতিক, অর্থনৈতিক প্রভৃতি ভূগোলের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত, বিভিন্ন ক্ষেত্রতে একে অপরের সাথে জড়িত রয়েছে। কোনো একটা পরিবেশ, সেটা কি শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ আলোচনা হয়? তা তো হয় না। পরিবেশ শুধুমাত্র প্রাকৃতিকভাবে আলোচনা হয় না, কোনো একটা পরিবেশ শুধুমাত্র প্রাকৃতিকভাবে আলোচনা হয় না, সেটার সোশ্যাল কিছু দিক থাকে, সেটার রাজনৈতিক কিছু দিক থাকে। কোনো একটা পরিবেশের বায়োটিক উপাদান, অ্যাবায়োটিক উপাদান, বিভিন্ন উপাদান সেখানে যুক্ত থাকে। তাহলে কোনো একটা পরিবেশের ক্ষেত্রে, কোনো একটা সমাজের ক্ষেত্রে, কোনো একটা ক্ষেত্রতে অনেক উপাদানের একসাথে সংমিশ্রণের দ্বারা সেখানে একটা পরিবেশ তৈরি করে। কোনো একটা পরিবেশ তখনই তৈরি হবে যেখানে মানুষ পরিবেশের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া ঠিক থাকবে। এবার কি পরিবেশ বা এই সকল আলোচনার বাইরে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রে অনেক কিছু বিষয় আলোচনা হয়। তার মধ্যে আলোচনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। হোয়াট ইজ জীবমণ্ডল, হোয়াট ইজ বায়োস্ফিয়ার? আমরা জানি অ্যাটমসফিয়ার, লিথোস্ফিয়ার আর হাইড্রোস্ফিয়ার, এই তিনটে একত্রিত হয়ে যে ক্ষেত্রটা তৈরি হয় না, সেই ক্ষেত্রটার নাম হচ্ছে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল। অ্যাটমসফিয়ার, হোয়াট ডু মিন বাই অ্যাটমসফিয়ার? আমরা কি জানি, আমরা জেনে আসছি যে আমাদের ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা বর্তমান একটা গ্যাসিয়াস অবস্থান, সেটাকে আমরা বায়ুমণ্ডল নামে চিনি। সেটা আবার বিভিন্ন স্তরে ডিভাইড আছে, ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো, ম্যাগনেটো, অনেক স্তরে বিভক্ত আছে। প্রত্যেকটা স্তরের একটা ব্রড আলোচনা আছে, সেটা আমি আমার পরবর্তী ক্লাসে আলোচনা করব।
লিথোস্ফিয়ার শিলামণ্ডল, কঠিন স্তর একটা। ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল আমরা তো জানি। পৃথিবীর অভ্যন্তর ভাগ 3টে ভাগে বিভক্ত, কোর এরিয়া, কোর মেন্টেল আর ক্রাস্ট, 3টে। আর লাস্ট কি? হাইড্রোস্ফিয়ার। আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। 3 ভাগ জল অর্থাৎ যদি 3 ভাগ জল হয়, টোটাল পৃথিবীটাকে যদি আমরা 100% ধরি, 100%-এর মধ্যে 71% অ্যাপ্রক্স 71% হচ্ছে জল। তার মধ্যে আবার ডিভাইড আছে, পানীয় জল আর লবণাক্ত জল, নোনা জল। এটা আমি আলোচনায় আসছি না। এই 3টে ক্ষেত্র একত্রিত হয়ে তৈরি করছে একটা বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল, যেখানে সব থেকে ওপরের ক্রাস্ট, যেটা লিথোস্ফেরিক স্তরের ক্ষেত্রে ওপরে যে ক্রাস্ট, আমাদের পৃথিবীর ভূ অভ্যন্তর ভাগের গঠন চিত্র দেখলে আমরা জানি বা দেখেছি কি, যে একদম ওপরের স্তরে থাকে কি ক্রাস্ট, যেটা কঠিন শিলা দ্বারা গঠিত একটা স্তর, ভূত্বক। যার ওপরে থাকে মৃত্তিকা, যেখানে উদ্ভিদ বা প্রাণী বৃদ্ধি লাভ করতে পারে। এটা বর্তমান। এবার কি, কোনো একটা পরিবেশের সুস্থির অবস্থা, আমরা কিছুক্ষণ আগে জানলাম যে কোনো একটা পরিবেশের সুস্থির অবস্থার জন্য সম্পদের ব্যবহার করতে হবে নিয়মভাবে, নিয়ম মাফিক। কিন্তু আমরা মানুষ সম্পদটা প্রয়োজনের তুলনায় বেশি ব্যবহার করে ফেলি বা ব্যবহার করি, যার ফলে আমাদের পরিবেশকে আমরা নিজেরাই ডিগ্রেড করছি, পরিবেশ ম্যানেজমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে বর্তমানে কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, এছাড়াও বিভিন্ন ম্যানেজমেন্ট, পলিউশন কন্ট্রোল বা পরিবেশকে স্টেবল রাখার জন্য, বায়ুমণ্ডলকে স্থির রাখার জন্য, বায়ুমণ্ডলকে স্টেবল রাখার জন্য বহু ম্যানেজমেন্ট বর্তমানে গৃহীত হচ্ছে। এবার কি, সব থেকে যেটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় না, সেটা হচ্ছে অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি। অতিরিক্ত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে কি হয় না, নগরায়ন, পরিবহন, এগুলো বলার কিছু নেই, এগুলো বেসিক জিনিস, এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো বেসিক কনসেপ্ট। অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে কোনো একটা অঞ্চলের ওপর ভার বৃদ্ধি পায়, কৃষিক্ষেত্রে পরিবর্তন আমূল, জনসংখ্যার একটা আধিক্য, তার ফলে কি হয়, বসবাসের সমস্যা লক্ষ্য করা যাবে। তার ফলেই পরপর সব স্টেপ বাই স্টেপ যেমন পরপর আছে না, জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি হলেই মাথা পিছুর উৎপাদন কমে যাবে, মাথা পিছু উৎপাদন কমলেই কি হবে, বেকারত্ব বাড়বে, বসবাসের অভাব, বস্তি সমস্যা, জলাভাব প্রভৃতি প্রভৃতি। এগুলোকে আলোচনা করে আমি ঘাটাচ্ছি না। তাহলে পরিবেশের আলোচনাতে আরও কিছু কিছু বেসিক কনসেপ্টের মধ্যে ইকোসিস্টেম, ইকোলজি, ইকোলজি দ্যাট মিনস হচ্ছে বাস্তুবিদ্যা, আর ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র। দেয়ার আর টু অ্যানাদার কনসেপ্ট, দুটো আলাদা ডিফারেন্ট কনসেপ্ট। যেটা ইকোলজি, বাস্তুবিদ্যা, সেটা আর্নেস্ট হ্যাকেল সর্বপ্রথম দিয়েছিলেন কনসেপ্টটা। আর ইকোসিস্টেম যেটা, সেটা হচ্ছে এজি ট্রান্সলে, ইনি দিয়েছিলেন। এছাড়াও বায়োডাইভার্সিটি, বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আজকের ক্লাসটা আমি ব্রড আলোচনা করছি না, পরবর্তী ক্লাস সিম্পল একটা টপিক নিয়ে আমি আলোচনা করব, যেটা ব্রডভাবে আলোচনা করব, কিন্তু আজ জাস্ট জেনারেল। আর্নেস্ট হ্যাকেল আর এজি ট্রান্সলে, ওনারা তাদের ধারণা অনুযায়ী আলাদা আলাদাভাবে ইকোলজি বা ইকোসিস্টেমকে আলাদাভাবে সংজ্ঞায়িত করেছেন। কোনো একটা পরিবেশে জলজ, স্থলজ বাস্তুতন্ত্র বর্তমান, জলের বাস্তুতন্ত্র আলাদা বা স্থলের বাস্তুতন্ত্র আলাদা, দুটো আলাদা, ঠিক আছে। খাদ্য খাদক সম্পর্কটা আমরা তো জানি, খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, এই সকল কনসেপ্টগুলো আলোচনা হবে পরবর্তী ক্লাসে, সেটা ব্রডভাবে আলোচনা করব। কিন্তু জাস্ট কনসেপ্ট, কোনো একটা পরিবেশ, সেই পরিবেশের মধ্যে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি, মানুষ আর এনভায়রনমেন্ট। এই মানুষ আর এনভায়রনমেন্টের মধ্যে সম্পর্ক, এদের ভিত্তিতে কোনো একটা পরিবেশ তৈরি হয়, তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া বা তাদের পারস্পরিক কার্যকলাপ। কোনো ক্ষেত্রে হয় মানুষ প্রধান আর পরিবেশ অপ্রধান, কোনো ক্ষেত্রে পরিবেশ প্রধান, মানুষ অপ্রধান। যে ক্ষেত্রে পরিবেশ প্রধান হয়, সেক্ষেত্রে মানুষকে পরিবেশের ওপর ভূমিকা করে থাকতে হয়। আবার কোনো ক্ষেত্রে পরিবেশ প্রধান হয়, সরি মানুষ প্রধান হয়, পরিবেশ অপ্রধান হয়। সেক্ষেত্রে কি হয়, পরিবেশে কিছু উপাদান বা পরিবেশে কিছু ক্ষেত্র আগে থেকে তৈরি করা থাকে, মানুষকে সেখান থেকে খুঁজে নিতে হয়। এই সকল আলোচনা থেকে বেরিয়ে আসি কিছু অন্য কনসেপ্ট, আসি কিছু অন্য ধারণাতে। পরিবেশের মধ্যে প্রাকৃতিক সম্পদ,
প্রাকৃতিক সম্পদের মধ্যে কি না আমরা জানি কিছু কিছু কনসেপ্ট, তার মধ্যে কি তাপবিদ্যুৎ, জোয়ার ভাটা, সমুদ্র তরঙ্গ, খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম প্রভৃতি, এগুলো তো আছেই প্রাকৃতিক সম্পদ। এই সম্পদটাই হচ্ছে মেন। একটা পরিবেশকে সুস্থির করতে হলে সম্পদের ব্যবহারটার ওপর নির্ভর করে সেই পরিবেশটা সুস্থির থাকবে। এর আলোচনার বাইরেও আর জাস্ট ডেমো ক্লাস, সেই জন্য কনসেপ্ট বেস আমি বলছি। এছাড়াও কি আছে, ইকোসিস্টেম ইকোলজি তো পড়লাম, এবার আরও অন্যান্য কিছু কনসেপ্ট আছে, বায়োম, ইকোক্লাইন, ইকোটোন, এই সকল কিছু কনসেপ্ট আমরা পাবো, যেগুলো খাদ্য খাদক সম্পর্কের বেসিসে দুটো আলাদা বাস্তুতন্ত্রের জয়েনিং প্রসেস, বা কোনো ক্ষেত্রে হয় দুটো আলাদা বাস্তুতন্ত্র আলাদাভাবে দেখানো হয়, এই সকল নিয়ে আলোচনা হবে। আবার কিছু ক্ষেত্রে আলোচনা করব পরিবেশ অবক্ষয়ের ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্র পরিবেশ অবক্ষয় কী কী কারণে হয়ে থাকে। ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট আমরা তো জানি গড় 35 বছরের অবস্থা, সেটাকে ক্লাইমেট। এবার কিসের গড় 35 বছরের অবস্থা? কোনো একটা অঞ্চলের তাপমাত্রা, আর্দ্রতা, জলীয় বাষ্প, মেঘাচ্ছন্নতা প্রভৃতি বিষয়গুলোর সাময়িক ক্ষেত্রটাকে বলা হয় একটা কোনো স্থানে, সেটা হচ্ছে আবহাওয়া বা ওয়েদার। বাট এই ঘটনাটা গড় 35 বছরের একটা অবস্থা যেটা, সেটাকে আমরা বলি কি না, এটা হচ্ছে একটা ক্লাইমেট। এই ক্লাইমেট বিভিন্ন প্রাকৃতিক বা পার্থিব বা মহাজাগতিক বা বিভিন্ন মানবসৃষ্ট বহু কারণের ফলে পরিবর্তন হচ্ছে। তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি যদি বলি, অক্ষতলের পরিবর্তন, কক্ষপথের পরিবর্তন, তাপমাত্রা বিকিরণের একটা যে ব্যাপারটা আছে না, তাপ বিকিরণ, সেটার পরিবর্তন, তারতম্য। মানব সৃষ্টর ক্ষেত্রে কি হবে, নগরায়ন, বৃক্ষচ্ছেদন, সব থেকে ভাইটাল একটা সমস্যা বা ভাইটাল একটা বিষয়। এই সকল ক্ষেত্র, এই সকল ফ্যাক্টরগুলো দ্বারা ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন হচ্ছে। এনভায়রনমেন্ট ডিগ্রেডেশনের পর সেটাকে ম্যানেজমেন্টের জন্য বহু পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেটা সরকার কর্তৃক বা মানব সৃষ্ট কর্তৃক। বনসৃজন, অতিরিক্ত পরিমাণে গাছ লাগানো, যাতে না যেটা ডেজার্টিফিকেশন হয়। ডেজার্টিফিকেশন তো আমরা জানি, অনেক কিছু বিষয় আছে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম, জাস্ট কনসেপ্ট ডেমো ক্লাস, এনভায়রনমেন্ট সায়েন্স। আমার ক্লাস আমি যতটা জানি, আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে আমি ততটা উগড়ে দিই। সব তো আর জানতে পারি না, বা সব মানে আমি এমন কিছু না, বা আমি একজন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হিসেবে যতটা জানি, একজন টিচার, এখন বর্তমানে স্টুডেন্ট থেকে আস্তে আস্তে টিচারের দিকে যাচ্ছি। অ্যাজ এ মাস্টার ডিগ্রি স্টুডেন্ট, কোনো একটা বিষয়ের যেটা সব থেকে হায়েস্ট ডিগ্রি মাস্টার ডিগ্রি, সেটা আমার মধ্যে এখন আছে। একজন কলেজের প্রফেসর হতে গেলে যে যোগ্যতা প্রয়োজন, সেটা আমার মধ্যে বর্তমান। তাই যতটা জানি আমি ততটা উগড়ে দিলাম, ধারণা এতটাই দিলাম। আজকের ক্লাস এতটা পর্যন্তই।